অনেক আলাপ আলোচনার পর তুহিন শিকদার নওশাদ চৌধুরীর দিকে তাকিয়ে নরম স্বরে বলেন, স্যার, আপনারা যা চাইছেন তা কোনোভাবেই সম্ভব নয়। বুঝতে পারছি সব কিছু, কিন্তু আমরা নিরুপায় তুহিন সাহেব। বিরান যখন তুরের কাছে থাকতে চায় তখন না হয় ওর কাছে থাকবে। বিরানের স্কুল শেষ হওয়ার পর ওকে আমাদের বাড়িতে নিয়ে আসবেন। সারাদিন তুরার কাছে থাকবে। রাতে ঘুমানোর পর না হয় গত রাতের মতো নিয়ে যাবেন। তুরার তো পড়াশোনা নেই এখন, বাড়িতেই থাকবে সারাদিন। কিছুদিন গেলেই ভিরানের পাগলামি ঠিক হয়ে যাবে। ছোট বাচ্চা তো, তাই হুট করে এমন জেদ করছে। বুঝতে পারছি, কিন্তু সকালে ঘুম থেকে উঠে তোরাকে না দেখলে পাগলামি করবে। ভিরান বুদ্ধিমান ছেলে, ওকে ভালোভাবে বোঝালেই মানবে। আমাদের কোনো কথা শুনতে চায় না। আমি বুঝিয়ে বলবো। মেরি চৌধুরী মুক্তা শিকদারের দিকে তাকিয়ে বলেন, ভিরান সারাদিন কিচ্ছু খায়নি, তুরাকে একটু বলবেন ওকে এগুলো খাইয়ে দিতে। একটা ছোট হটপট এগিয়ে দেন মুক্তা শিকদারের দিকে। বাড়ি থেকেই ভিরানের জন্য চিকেন স্যুপ নিয়ে এসেছেন। চিকেন স্যুপ ভিরানের বেশ পছন্দ। মুক্তা শিকদার হটপট হাতে এগিয়ে যান ডাইনিং টেবিলের কাছে। একটি বাটিতে স্যুপ ঢেলে তুরার রুমের দিকে এগিয়ে যান। ওনার পেছন পেছন মেরি চৌধুরীও এগিয়ে যান। তুহিন শিকদার মাথা নিচু করে বসে আছেন। বসের কাছে এমন প্রস্তাব আশা করেননি তিনি। ওনার একটা মাত্র মেয়ে, বড় আদরের। একটা 4 বছরের বাচ্চার বাবার কাছে মেয়েকে বিয়ে দেবেন নাকি? গরিব হতে পারেন, তবে মন মানসিকতায় এমন নয় যে টাকাওয়ালা ছেলে দেখেই মেয়ে বিয়ে দিবেন। ভিরান ছোট মানুষ, বাচ্চারা হুটহাট কোনো কিছু পাওয়ার জন্য এমন জেদ করেই। পেয়ে গেলেই সেটার প্রতি আগ্রহ কমে যাবে, আর একটা সময় পর ভুলেই যাবে। কিছুদিন পর তুরার জন্য এমন করবে না আর। নওশাদ চৌধুরী আরও কিছু বলতে চাইছেন, কিন্তু ওনার বিবেকে বাধা দিচ্ছে। উনিও বুঝতে পারছেন ভুল আবদার করেছেন। ওনারা যা চাইছেন সেটা আসলেও সম্ভব না। তুরা ভিরানকে কোলে নিয়ে বেডে বসে আছে। ভিরান আস্তে আস্তে কথা বলছে তুরার সাথে। তুরা হুহা করে উত্তর দিচ্ছে, আবার নিজেও বলছে। দুজনকে রুমে প্রবেশ করতে দেখে সেদিকে তাকায় দুইজনেই। মুক্তা শিকদার বলেন, দাদু ভাই, তুমি নাকি সারাদিন কিচ্ছু খাওনি? তোমার জন্য চিকেন স্যুপ নিয়ে এসেছি। এখন কিন্তু পুরোটা খেতে হবে। তোরা খাইয়ে দিলে খাবো। তোরাই খাইয়ে দেবে। তাহলে খাবো। স্যুপের বাটিটা রেখে ভিরানকে তুরার কোল থেকে নামিয়ে তুরার সামনে বসান। টাওয়াল এনে গলা থেকে পুরা শরীর ঢেকে দিয়ে বলেন, তুমি না গুড বয়, দ্রুত খাওয়া শেষ করতে হবে কিন্তু। ওকে। তোরা দ্রুত খাইয়ে দে ওকে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। বাটি দাও। তুরার হাতে স্যুপের বাটি দিয়ে পানির গ্লাস হাতে নিয়ে পাশে বসেন মুক্তা শিকদার। মেরি চৌধুরী তুরার স্টাডি টেবিলের সামনে থেকে চেয়ার এনে চেয়ারে বসে নাতি আর তুরাকে দেখতে থাকেন। স্যুপ বেশি গরমও না আবার ঠান্ডাও না। 5 মিনিটেই ভিরানের খাওয়া শেষ হয়। সারাদিন ধরে ক্ষুধার্ত, ক্লান্ত, এখন পেট ভরে স্যুপ খাওয়ার কারণে চোখ দুটো ছোট ছোট হয়ে গেছে। শোয়ালেই ঘুমিয়ে যাবে। মেরি চৌধুরী নিজের হ্যান্ডব্যাগ থেকে ভিরানের মেডিসিনগুলো বের করে দেন। এগুলো 1 চামচ করে খাইয়ে দাও, একটু কষ্ট করে। মেডিসিন খাইয়ে দেয় তুরা। মেডিসিনের বোতল, বাটি সব সরিয়ে নেন মুক্তা শিকদার। ভিরান তুরার কাছে এগিয়ে গলা জড়িয়ে ধরে বলে, তোরা ঘুম পাচ্ছে। মেরি চৌধুরী বসা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, আচ্ছা তোমরা ঘুমাও, আমরা যাই তাহলে। ভিরান দাদুর দিকে তাকিয়ে বলে, দাদু পাপাকে আসতে বলো, কেন? আমাদের সাথে ঘুমাবে। তোমরা ঘুমাও, তোমার পাপ্পা একটু পর আসবে। ভিরান আর কিছু বলে না দাদিকে। তুরার মুখের দিকে তাকিয়ে বলে, তোরা ওয়াশরুমে যাব। তুরা বেড থেকে নেমে ভিরানকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে আসে। ফ্রেশ করিয়ে আবার এনে বেডে শোয়ায়। তোরা তুমি আসো। দরজা ভিড়িয়ে দিয়ে আসি। আচ্ছা। ডোর ভিজিয়ে দিয়ে এসে নাইট ল্যাম্প অন করে বড় লাইট অফ করে দেয়। ভিরানকে বুকে জড়িয়ে ধরে বলে, ঘুমাও এখন। আমি কিন্তু তোমাকে ছেড়ে যাব না তোরা, তুমি চলো না আমাদের সাথে। তোমাকে ছাড়া পাপা ভালো নেই, আমরাও ভালো লাগে না। ভিরানের কথা শুনে শকড তুরা। ওকে ছাড়া নির্বাণ কেন ভালো থাকবে না? তুরা ভিরানের পিঠে আলতো চাপড় মেরে বলতে থাকে, ঘুমাও, রাত হয়ে গেছে তো। আদর দাও। তুরা মুখ নিচু করে ভিরানের গালে কপালে মাথায় চুমু খায়।
ভিরান শোয়া থেকে উঠে তুরার গালে কপালে মাথায় চুমু খায়, গলা জড়িয়ে ধরে গালে গাল ঠেকিয়ে বলে, তুরা তুমি অনেক ভালো। তুমি আমার আম্মু হলে সব সময় আমাকে আদর করবে, আমার কাছে থাকবে, তাই না? পাপ্পাকেও আদর করবে তুমি, আর পাপ্পা আমাদের দুজনকে আদর করবে। খুব মজা হবে, তাই না তুরা? তুরা অবাক হয়ে চুপ করে থাকে। এইটুকুন ছেলে এত কথা কিভাবে জানে? ওর মতো করে তো তুরা নিজেও গুছিয়ে কথা বলতে পারে না। ভিরানের কথাগুলো শুনলে যে কেউ বলবে এই কথাগুলো ওকে কেউ শিখিয়ে দিয়েছে, আর ভিরান এখন রিপিট করছে। বিরাম, তুমি না বললে তোমার ঘুম পাচ্ছে? কথা না বলে ঘুমাও না। তোমার সাথে কথা বলতে ভালো লাগে। তুমি অনেক সুন্দর, ফেরারি টেল কুইন। তুরা হেসে ওঠে। ভিরানের মুখে এই সম্বোধন শুনতে ভালো লাগে। এমনিতেও ছোট্ট বাচ্চাদের মুখের সব কথাই শুনতে ভালো লাগে। তুরা, আমরা একটা হ্যাভেন বানাবো। হ্যাভেন দিয়ে কি করবে তুমি? তুমি, আমি আর পাপা ওখানে থাকবো। তুমি তখন না বললে তোমাদের প্যালেস আছে? প্যালেসে সব সময় থাকবো, আর হ্যাভেনে ঘুরতে গিয়ে থাকবো। হ্যাভেন বানাবে কোথায়? ভাবুক হয় ভিরান, কিছু সময় ভেবে বলে, পাহাড়ে, যেখানে একটা সুন্দর বড় ফুলের বাগান থাকবে আর জঙ্গল থাকবে। তুমি এত কথা কার কাছে শিখেছো? পাপার কাছে, দাদুর ভাইয়ের কাছে, আর ট্যাপ থেকে। তুমি ট্যাব চালাতে পারো? তুমি পারো না? আমার তো ট্যাব নেই। তাহলে পড়াশোনা করো কি দিয়ে? টিউটর এসে পড়ায়, আবার আব্বুর ল্যাপটপ থেকে পড়ি। পাপাকে বলবো তোমাকে ট্যাব কিনে দিতে। না না, লাগবে না আমার। আচ্ছা, আমারটা তুমি নিও। কোনোটাই লাগবে না আমার। এতক্ষণ তো তাকাতে পারলে না, এখন এত কথা কিভাবে বলছো? ঘুম চলে গেছে। তুরা হেসে বলে, কোথায়? জানি না। চুপ করে থাকো, তাহলে ঘুম চলে আসবে আবার। আদর দাও। এবার অনেকগুলো চুমু খায় তুরা। ভিরান খুশি হয়ে বলে, ওয়াও, কতগুলো আদর। এখন না ঘুমালে আর আদর দিব না। একটা গল্প বলো। আমি তো গল্প পারি না বিরান। একটা বলো। আচ্ছা। তুরা ভিরানকে ঠিক করে শুইয়ে দিয়ে পিঠে আলতো হাতে চাপড় দিতে দিতে গল্প বলতে শুরু করে। একটা সুবিশাল রাজ্য, রাজ্যের সুখ শান্তি সব থাকলেও রাজ্যের রাজা সবসময় বিষণ্ণ থাকে। তাকে কেউ কোনোদিন হাসতে দেখেনি, কেউ জানে না রাজা কেন হাসে না। রাজাকে হাসি খুশি রাখার জন্য অনেক কিছু করা হয়, তবুও রাজা হাসে না, তার বিষণ্ণতা দূরই হয় না। রাজা সবসময় একা একা সময় কাটায়, নিজের কালো রঙের তেজি ঘোড়াটা নিয়ে এদিক সেদিক চলে যায় ভ্রমণে। একদিন নিজের তেজি ঘোড়ার পিঠে চড়ে মায়াবন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। তখন রাজার নজরে আসে এক মায়াবিনী কন্যা মধুর সুরে ঋণঋণে চিকন স্বরে গান গাইছিল, ডোবার পানিতে হাঁটু পর্যন্ত পা ডুবিয়ে। তার লম্বা ঘন কালো চুলগুলো পিঠ ঢেকে রেখেছিল, মাটিতে ছড়িয়েছিল অনেকটা জায়গা জুড়ে। মায়াবিনী কন্যা হঠাৎ উঠে দাঁড়ায়, তার চুলগুলো ছিল বিশাল লম্বা। সে গান গাইতে গাইতে জঙ্গলের ভেতরে চলে যায়। চুলগুলো মাটি হিসড়ে যাচ্ছিল তার। ঘোড়ার পিঠ থেকে নেমে দাঁড়ায় সেই রাজা। সে যেন কোনো এক মায়ায় আটকে গিয়েছিল, নিজের অজান্তেই পিছু নেয় মায়াবিনী কন্যার। এতটুকু বলে থামে তুরা। ভিরানের নড়াচড়া নেই। তাকিয়ে দেখে ঘুমে বিভোর হয়ে গেছে। তুরা নিজের বলা গল্পটা স্মরণ করে ভাবুক হয়। এমন গল্প তুরা কিভাবে বলল? ও তো এমন গল্প কোনোদিন পড়েনি, কারো কাছে শোনেনি, তাহলে আজ কিভাবে বলল? স্ট্রেঞ্জ। ভিরানকে ছেড়ে উঠে দাঁড়ায়, রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। সোফায় বসে থাকা চারজন তাকায় ওর দিকে। মেরি চৌধুরী বলেন, ঘুমিয়ে গেছে। হ্যাঁ। নওশাদ চৌধুরী উঠে দাঁড়ান। আচ্ছা, আমরা তাহলে এখন আসি। আপনাদের অনেক যন্ত্রণা করলাম। সমস্যা নেই স্যার, আবার আসবেন। না এসে উপায় নেই। নওশাদ চৌধুরী তুরার রুমে এসে ভিরানকে কোলে তুলে নেন। তিনজনের কাছ থেকে বিদায় নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে যান। ওনারা চলে যেতেই মুক্তা শিকদার বলেন, কোন ঝামেলায় ফেসে গেলাম আল্লাহ! এরকম চলতে থাকলে আশেপাশের মানুষ নানান কথা রটাবে। তুহিন শিকদার বলেন, তুমি শুধু শুধু টেনশন করছো, এমন কিছু হবে না। মানুষের মুখ তুমি বন্ধ করতে পারবে না, এরা তিলকে তাল বানাতে ওস্তাদ। তুরা ড্রয়িং রুম থেকে বের হয়ে রুমে ফিরে আসে। ব্যালকনিতে দাঁড়ায় যেন নিচ থেকে ওকে দেখা না যায়। নির্ভান এখনও আগের মতোই গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বাবা মাকে ফিরে আসতে দেখে সোজা হয়ে দাঁড়ায় নির্ভান। এগিয়ে গিয়ে ছেলেকে কোলে তুলে নিতে নিতে বলে, সুপার মেডিসিন খেয়েছে।
হ্যাঁ। নির্ভান ছেলেকে নিয়ে পেছনে উঠে বসে। পাশে বসেন মেরি চৌধুরী, ড্রাইভিং সিটে বসেন নওশাদ চৌধুরী। গাড়ি ছুটে চলে চৌধুরী বাড়ির দিকে। মেরি চৌধুরী বলেন, ওনারা এখন তুরাকে বিয়ে দেবেন না। তড়িৎ গতিতে মায়ের দিকে তাকায় নির্ভান, কিছুটা রাগী স্বরে বলে। তোমরা কি ওনাদেরকে বিয়ের বিষয়ে কিছু বলেছ? নওশাদ চৌধুরী বলেন, এত রেগে যাচ্ছ কেন? তোমার পুরো জীবন পড়ে আছে, সারা জীবন কি একা একা থাকবে নাকি? ভিরানের মায়ের প্রয়োজন আছে, তোমারও জীবন সঙ্গীর প্রয়োজন আছে। না, আমার জীবনসঙ্গীর প্রয়োজন নেই। আর তোমাদের কি মাথা খারাপ হয়েছে? এতবার নিষেধ করার পরও কেন বলেছে বিয়ের কথা? নিজেদের স্বার্থে অন্যের জন্য জীবন নষ্ট করার কোনো মানে হয় না। তোরার বয়স মাত্র 18, আমার বয়স 31। বয়সের কতটা পার্থক্য বুঝতে পারছো না? তোরা অবিবাহিত একটা মেয়ে, আর আমি এক বাচ্চার বাবা। তোরা কি আমার জীবনে জড়ানো মানে নিজেদের স্বার্থ হাসিল? আমি এত বড় স্বার্থপর মানুষ না। তোরা তোমার বউ হলে ওকে তুমি ভালোবাসবে না, আগলে রাখবে না ওকে? শুধুই কি ভিরানের জন্য বিয়ে করবে? বিয়ে করলে অবশ্যই আগলে রাখবো, কিন্তু আমি তো বিয়ে করবো না। আমি এ বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না আম্মু। শুধু তোরা কেন, আমি কাউকে বিয়ে করতে চাই না। বিয়ে নিয়ে আর একটা কথা শুনতে চাই না। একটু থেমে রাগ সংযত করে গম্ভীর গলায় বলে, আব্বু, তুমি একা 1 মাস অফিস সামলাতে পারবে না? কেন? তুমি কোথায় যাবে? তুমি 1 মাস অফিস সামলাবে, আমি ভিরানকে নিয়ে আবার অস্ট্রেলিয়া যাবো 1 মাসের জন্য। 1 মাসের মধ্যে তোরার কথা ভুলে যাবে নিশ্চয়। ওখানে বিভা আছে, নিদ্রা আছে, ওদের সাথে থাকলে এত এমন করবে না। আমি ভিসার জন্য কথা বলেছি, কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে সব। নওশাদ চৌধুরী বলেন, যদি না ভুলে, তোরা ওর মস্তিষ্কের ভিতর গেঁথে গেছে। মস্তিষ্ক থেকে বের করার জন্য দৌড়ে যেতে হবে। বিভার কাছে গেলে নিশ্চয়ই তোরাকে ভুলে যাবে। আরও একটি রাত পার হয়ে নতুন ভোরের আগমন ঘটেছে। রাতটা ভালোভাবেই কেটে গেছে। ভিরান সকালে ঘুম থেকে উঠে বসে পুরো বেডে নজর বুলায়। আজকেও তুরা নেই, ওর পাপাও নেই। বেড থেকে নেমে ডোরের দিকে এগিয়ে যেতে যেতে ডাকে, তোরা কোথায় তুমি? পাপ্পা? নির্ভান রুমের দিকেই এগিয়ে আসছিল। ছেলেকে উঠে আসতে দেখে দ্রুত পায়ে এগিয়ে এসে কোলে তুলে নিয়ে হাসি মুখে বলে, আমার পাপার ঘুম শেষ? ভিরান নিজেও হেসে বলে, তোরা কোথায়? তোরা একটু আগে ওর বাড়িতে গেল। ওরও তো পড়াশোনা আছে, কলেজ যেতে হবে তোরাকে, তাই চলে গেছে। আমাকে নিয়ে গেল না কেন? আমি তোরার কাছে যাব। এখন ওয়াশরুমে চলো, ফ্রেশ হয়ে খেয়ে তারপর নিয়ে যাব। তোরা না আসলে ফ্রেশ হব না, খাবো না, কিচ্ছু করব না। তোরার কাছে যাবে তো? তুমি এমন করলে তোরা রাগ করবে বলেছে। তোরা কেন রাগ করবে? এই যে তুমি খেতে চাও না, লেখাপড়া করতে চাও না, কেঁদে কেটে অসুস্থ হয়ে পড়ো, তাই তোরা বলেছে তুমি এমন করলে ওর আসবে না তোমার কাছে। আমি এমন করব না পাপ্পা, তুমি তোরাকে আসতে বলো। ফ্রেশ হয়ে খাবার খেয়ে মেডিসিন খেয়ে তারপর যাবে তোরার কাছে। এখন যাই। তুমি তো গুড বয়, পাপার সব কথা শোনো। পাপ্পা? হ্যাঁ পাপা, বলো। তোরাকে ছাড়া ভালো লাগে না। ছেলের মলিন গলার স্বর নির্ভানের ভেতর পর্যন্ত নাড়িয়ে তোলে। ছেলেকে ওয়াশরুমে দাঁড় করিয়ে ছেলের ট্রাউজার খুলতে খুলতে বলে, তুমি তোরার জন্য এমন কেন করো? ওরা তো বিরক্ত হয়ে যাবে আমাদের উপর। কাউকে এইভাবে বিরক্ত করে ঠিক না বাবা। আমি তো কাউকে বিরক্ত করি না পাপ্পা, আমি তোরার কাছে গুড বয় হয়ে থাকি। চলো আজকে আমরা অফিস যাই। অফিসে ভালো লাগে না, তোরার কাছে যাব। তোরার কাছ থেকে আদর খাবো, ওর কিউট গালে চুমু খাবো। তুমি চুমু খাবে? ওর গাল অনেক নরম আর সফট। নির্ভান নিজের কপালে নিজেই দুটো চাপড় মারে। ওর ইচ্ছে করছে দেয়ালে মাথা ঠুকে মরে যেতে। এমন ছেলে দুনিয়ায় আর কারো আছে? এই ছেলে যে কবে যেন ওকে রাস্তায় গণধোলাই খাওয়ায় উল্টাপাল্টা কথা বলে। পাপ্পা কথা বলছো না কেন? তোমার গলায় সমস্যা হয়েছে, ডক্টর কথা বলতে নিষেধ করেছে। কথা না বলে চুপ করে থাকো এখন। তোরাকে নিয়ে আসো, তাহলে চুপ করে থাকবো। নির্ভান দুই হাতে নিজের মাথার চুল খামচে ধরে। সেই ঘুরে ফিরে তুরাতে গিয়েই থামছে এই ছেলে। কি আছে ওই তুরার মধ্যে? গোলগাল ছোট্ট একটা মেয়ে। এই মেয়েকে দেখে এত পাগল হওয়ার কি আছে? হ্যাঁ, নির্ভান না করতে পারবে না যে তুরা সুন্দরী না। তুরা যে কারোর নজর কাড়ার জন্য যথেষ্ট সুন্দরী। উচ্চতা খুব বেশি না, 5 ফুট বা 5 ফুট 1 ইঞ্চি হবে। দুধে আলতা গায়ের রং, গোলগাল চেহারা, টানা টানা মায়াবী, সমুদ্রের মতো গভীর দুটো চোখ, চিকন নাক, ফোলা ফোলা দুটো গাল, গোলাপি অষ্টদয়। প্রথমবার দেখে নির্ভানের নজরও আটকে গিয়েছিল।
তুরার গলার স্বর চিকন, রিনরিনে, কথা বললে শুনতে ভালো লাগে। ভিরানকে ফ্রেশ করিয়ে হাফ প্যান্ট আর একটা টি শার্ট পরিয়ে দিয়ে কোলে তুলে নিয়ে রুম থেকে বের হয়। ভিরান বাবার গলা জড়িয়ে ধরে বলে, পাপ্পা গলা ব্যথা? জোরে জোরে গলা ফাটিয়ে চিৎকার করো আরো। বকা দিচ্ছ কেন? আশ্চর্য, বকা দিলাম কখন? মাত্র। নির্বাণ হেসে ওঠে। ভিরান নিজেও হাসে। ড্রয়িং রুমে আসতেই নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরীর সাথে দেখা হয়। ভিরানকে দেখে দুজনেই হেসে বলে, গুড মর্নিং দাদু ভাই। গুড মর্নিং। এখন কেমন ফিল হচ্ছে তোমার? নওশাদ চৌধুরী কথা শুনে ভিরান কিছু বলার আগেই মেরি চৌধুরী বলেন, পাগলের আবার মাথা ব্যথা। দাদির কথা শুনে ভিরান বলে, কে পাগল হয়েছে দাদু? তুমি বাদে বাড়ির বাকি সবাই। ভিরান চোখ বড় বড় করে বাবা, দাদা, দাদি আর সার্ভেন্টের দিকে তাকায়। অবাক হয়ে বলে, সবাই পাগল হয়ে গেছে? পাপা তুমিও পাগল হয়ে গেছো? নির্বাণ চোখে মুখে গাম্ভীর্যতা ফুটিয়ে তুলে গম্ভীর স্বরে বলে, হ্যাঁ, কয়েকদিন ধরে তুমি আমাকে পাগল বানিয়ে রেখেছ। ভিরান দুদিকে মাথা নাড়িয়ে বলে, না, আমি তো তোমাকে পাগল বানাইনি। বানাওনি? তোমার জন্য আমি রাতে ঘুমোতে পারি না, অফিসের কাজে মন বসাতে পারি না, ঠিকমতো খেতে পারি না। আমি এসব করতে নিষেধ করিনি তোমাকে। নিষেধ তো করো নেই, কিন্তু তুমি যা করেছো তাতে নিজ থেকে করতে পারছি না। আবার বকা? নির্বাণ অবাক হয়ে বলে, আশ্চর্য তো, বকা কখন দিলাম? এই যে কেমন করে বললে। নির্বাণ বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু আমাকে নিয়ে ভাবনায় রেখে আসো, আমি এখানে আর থাকতে চাই না। এভাবে চলতে থাকলে সত্যি সত্যি পাগল হয়ে যাব খুব দ্রুত। পাপা তুমি পাগল হয়ে গেলে তো আমাকে কামড় দেবে, খামচি দেবে। তুমি পাগল হইও না। ইনোসেন্ট ফেসে আতুরে গলায় কথাগুলো বলে ভিরান। নির্বাণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে বাবা মায়ের দিকে। দুজনেই ঠোঁট চেপে হাসছেন। বাবাকে দিয়ে ভিরানকে তুরাদের বাড়িতে পাঠিয়ে দেয় নির্বাণ। যতদিন বাংলাদেশে আছে থাকুক তুরার কাছে, একবার দূরে গেলেই সব ভুলে যাবে। ভিসা আর টিকিট যত দ্রুত পাওয়া যায় তত ভালো। নিজের সোজা অফিসে চলে আসে। অফিসে আসার পর তুহিন শিকদারের সাথে দেখা হয়। নির্বাণ চোখ তুলে তুহিন শিকদারের দিকে তাকাতে পারছে না। কেমন যেন অস্বস্তি ফিল হচ্ছে। তুহিন শিকদারও যেন কেমন করছে। রাতে বসের কথাগুলো শোনার পর থেকেই এমন লাগছে ওনার। এখন যেহেতু এই অফিসে জব করে আর নির্বাণ ওনার বস, নির্বাণের সামনে তো আসতে হবেই, কথাও বলতে হবে। অফিস শেষে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নেয় নির্বাণ। ল্যাপটপ, ফাইলস আর গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে বের হয় বাবা মায়ের কাছে। বলে, গাড়িতে উঠে বসে সোজা চলে আসে তুরারা যেই ভবনে থাকে সেই ভবনের সামনে। গাড়ির গ্লাস নামিয়ে তুরার ব্যালকনির দিকে তাকায়। আজকে ওখানে নেই কেউ। অন্ধকার হয়ে গেছে চারদিক। ল্যাম্পপোস্টের ঘোলাটে লাল আলো জ্বলে আছে। আলোয় নিচে ছোট ছোট পোকা উঠছে। নির্বাণ গ্লাস তুলে দেয় আবার। ল্যাপটপ ফাইল খুলে অফিসের কাজ করতে শুরু করে। অফিসের কাজ এখানে বসেই করবে। ভিরান ঘুমিয়ে গেলে নিয়ে বাড়িতে ফিরে যাবে। গভীর মনোযোগ দিয়ে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে আছে নির্বাণ। হঠাৎ গাড়ির জানালার গ্লাসে টোকা দেওয়ার শব্দ হয়। চোখ তুলে তাকাতেই দেখে তুহিন শিকদার দাঁড়িয়ে আছেন। গ্লাস নামিয়ে দেয় নির্বাণ। তুহিন শিকদার বলেন, স্যার ভেতরে চলুন। না না, এখানে ঠিক আছে। ভিরান ঘুমিয়ে গেলে একটু কষ্ট করে ওকে নিয়ে আসবেন। স্যার এভাবে গাড়িতে বসে কিভাবে কাজ করবেন? আমাদের একটা রুম খালি আছে, ওখানে বসে আরাম করে কাজ করতে পারবেন। সমস্যা হবে না, আমার গাড়িতে বসে কাজ করার অভ্যাস আছে। জোরাজুরি করেও নির্বাণকে ভেতরে নিয়ে যেতে পারেন না তুহিন শিকদার। যদিও ওনারও ভেতরে নেওয়ার খুব একটা ইচ্ছে নেই, শুধু ভদ্রতার খাতিরে যাওয়ার জন্য জোর করলেন। তুহিন শিকদার চলে যেতেই নির্বাণ গ্লাস উঠিয়ে দেয় আবার। নির্বাণ জীবনেও ভেতরে যাবে না। ভেতরে গেলে ভিরান ঘুমানোর সময় ওকে তুরার সাথে ঘুমাতে বলবে। না ঘুমোলে চিৎকার চেঁচামেচি শুরু করবে। তার থেকে ভালো এখানেই বসে কাজ করুক আর ছেলের জন্য অপেক্ষা করুক। এমনিতেও নির্বাণের অন্যের বাড়িতে যাওয়ার স্বভাব নেই। খুব বেশি জরুরি প্রয়োজন না হলে অন্যের বাড়িতে কখনোই যায় না। 10টার পর ঘুমন্ত ভিরানকে কোলে নিয়ে নির্বাণের গাড়ির সামনে এসে দাঁড়ান তুহিন শিকদার। নির্বাণ তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ছেলেকে কোলে তুলে নিয়ে বলে, আপনাদের অনেক বড় ঝামেলায় ফেলে দিয়েছি আমরা। রোজ রোজ ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের জন্য। এভাবে লজ্জা দেবেন না স্যার, আমাদের কোনো সমস্যা হচ্ছে না ভিরানকে নিয়ে। যথেষ্ট শান্ত স্বভাবের ছেলে ভিরান। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। ধন্যবাদ দিতে হবে না স্যার, মানুষ তো মানুষের জন্যই।
নির্ভান তুরার ব্যালকনির দিকে তাকায়। তুরা দাঁড়িয়ে আছে ওখানে। নির্ভানকে তাকাতে দেখে তুরা সরে যায়। তুহিন শিকদারের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে নির্ভান। ছেলেকে কোলে নিয়ে গাড়ি ড্রাইভ করে। নওশাদ চৌধুরী আসতে চেয়েছিলেন, কিন্তু নির্ভান নিয়ে আসেননি। এখন ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে গাড়ি ড্রাইভ করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে। রাত 12টার অধিক। নির্ভান মাত্রই ঘুমিয়েছিল। ছেলের কান্না শুনে ঘুম ছুটে যায়। ছেলেকে বুকে আগলে ধরে আদর করে বলে, কি হচ্ছে বাবা? এই তো আমি এখানে আছি, কাঁদছো কেন? তুরা কোথায়? আছে, তুমি ঘুমাও। আমি তুরার বুকে ঘুমাবো। পাপার বুকে ঘুমাও, পাপা আদর করছে তো। না, তুরার বুকে ঘুমাবো। ভিরানের কান্না বাড়তে শুরু করে। নির্ভান শোয়া থেকে উঠে বসে। ছেলেকে শান্ত করে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ঘুমাচ্ছে না। তুরা তুরা বলে কেঁদেই চলেছে। নির্ভান চুপচাপ ছেলের দিকে তাকিয়ে থাকে। কিভাবে ঘুম পাড়াবে এখন? অন্য কোনো দিন তো রাতে ঘুম থেকে ওঠে না, একবার ঘুমিয়ে গেলে পরের দিন সকালে ঘুম থেকে ওঠে। আজকে হঠাৎ এখন উঠে গেল কেন? পাপা ঘুমাও। তুরাকে এনে দাও। তোরও ওর বাড়িতে রয়েছে, এখন মাঝরাও তোর কাছে যাওয়া যাবে না। আগামীকাল সকালে নিয়ে যাব, এখন ঘুমাও। ভিরানের কান্না কমার বদলে আরও বেড়ে যায়। নির্ভান এখন কি করবে বুঝতে পারছে না। বাবা মাকে ডেকেও কোনো লাভ নেই। উপায় অন্ত না পেয়ে নিজের ফোন হাতে নিয়ে তুহিন শিকদারের ফোনে কল করে। রিং হওয়ার একটু পরেই রিসিভ হয়। ঘুম জড়ানো গলার স্বর ভেসে আসে ওপাশ থেকে। আসসালামু আলাইকুম, কে? ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আমি নির্ভান। নির্ভানের নাম শুনেই ঘুম পালিয়ে যায় তুহিন শিকদারের। এত রাতে কেন কল করেছে? নিজেকে স্বাভাবিক করে বলে, হ্যাঁ স্যার বলুন। বিপদে পড়ে এত রাতে আপনাকে কল করেছে আঙ্কেল। ভিরান ঘুম থেকে উঠে গেছে, তোরার জন্য কেঁদে কেটে অস্থির হয়ে যাচ্ছে। ফোন একটু তোরাকে দেওয়া যাবে? ঘুমিয়ে গেছে, একটু ওয়েট করুন, দিচ্ছি। ধন্যবাদ আঙ্কেল। ফোন দেখিয়ে ভিরানকে বলে। কান্না বন্ধ করো, তোরা ভিডিও কল দেবে এখন। ভিরান হেসকে তুলতে তুলতে বলে, তুরা আসবে না? এখন তো অনেক রাত, রাস্তায় গাড়ি নেই, এখন ভিডিও কলে কথা বলো, সকাল ওর কাছে নিয়ে যাব। তুহিন শিকদার মেয়েকে ঘুম থেকে ডেকে তোলেন। তুরা ঘুম জড়ানো গলায় বিরক্তি নিয়ে বলে, কি হয়েছে আব্বু? এত রাতে কেন ডাকছো? ঘুম পাচ্ছে, ঘুমোতে দাও। যাও এখন প্লিজ। ঘুম থেকে ওঠ, ভিরান তোর সাথে কথা বলার জন্য কান্নাকাটি করছে। ভিরানের নাম শুনে শোয়া থেকে উঠে বসে বলে, কোথায় ভিরান? দাও আমার কাছে। চোখ মিলে তাকা আগে, ভিরান এখানে আসেনি, ফোনে কথা বল। দাও। তুহিন শিকদার ফোন মেয়ের হাতে দিয়ে চলে যান নিজের রুমে। তুরা ফোন কানে ধরে বলে। ভিরান? ওপাশ থেকে নির্ভানের গলার স্বর ভেসে আসে। ওয়েট, ভিডিও কল দিচ্ছি, তোমার রুমের লাইট অফ থাকলে অন করো। নির্ভানের গলার স্বর শুনে চমকে ওঠে তুরা। কয়েক সেকেন্ড পরেই ভিডিও কল আসে। তুরা বেড থেকে নেমে বড় লাইট অন করে আবার বেডে বসে কল রিসিভ করে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে ভিরানের ফোলা ফোলা ভেজা চোখ মুখ। নির্ভান ফোন ছেলের মুখের সামনে ধরে রাখলেও নিজেও তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে। তুরার চুলগুলো এলোমেলো, ঘুম জড়ানো চোখ মুখ। খুব কষ্ট করে চোখ দুটো খুলে রেখেছে। বেচারির কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল। প্রায় 10 মিনিট ধরে ভিরানকে বোঝায় তুরা। নির্ভান নিজেও ছেলেকে বোঝায়। অবশেষে ছেলেকে বুকে আগলে ধরে শুয়ে পড়ে। ভিরানের পিঠ নির্বাণের বুকের সাথে ঠেকে আছে। ভিরানের সামনে বালিশের সাথে হেলান দিয়ে রেখেছে ফোন। শুয়ে শুয়ে তুরার সাথে কথা বলছে এখন। তুরা নির্বাণের শরীর দেখতে পেলেও মুখ দেখতে পাচ্ছে না। বুকে পর্যন্তই ফোনের স্ক্রিনে দেখা যাচ্ছে। নির্বাণ তুরাকে উদ্দেশ্য করে বলে, তোরা তুমিও শুয়ে পড়ো, এইভাবে আর কতক্ষণ বসে থাকবে? ফোন বালিশের সাথে ঠেস দিয়ে রেখে ঘুমিয়ে যাও। ভিরান ঘুমিয়ে গেলে আমি কল কেটে দেব। শুয়ে পড়ে তুরা। নির্ভানের কথা মতো ফোন মুখের সামনে অন্য বালিশের সাথে ঠেস দিয়ে রাখে। সময় গড়ায় কথা বলতে বলতে। একে অপরকে দেখতে দেখতে ভিরান আর তুরা দুজনেই ঘুমিয়ে গেছে। নির্ভান তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে, দেখছে ঘুমন্ত তুরাকে। ফ্যানের বাতাসে তুরা ছোট্ট ছোট্ট চুলগুলো উড়ছে, তবে সেই চুলগুলোকে এখন আর আগের মতো হাত দিয়ে সরিয়ে দিচ্ছে না তুরা। মুখের ওপর পড়ছে, আবার একাই সরে যাচ্ছে। ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকতে থাকতে নির্ভানের গম্ভীর মুখে হাসি ফুটে ওঠে। তুরা ঘুমিয়ে আছে, অথচ ওর চোখ অর্ধেক খোলা রয়েছে। দেখে মনে হচ্ছে তাকিয়ে আছে। তুরা যখন ঘুমালো
তখন চোখ পুরোপুরি বন্ধ ছিল। একটু পর থেকেই একটু একটু করে খুলতে খুলতে অর্ধেক খুলে গেছে। যে কেউ দেখলে বলবে এই মেয়ে তাকিয়ে আছে। তুরার তাকিয়ে তাকিয়ে ঘুমানো দেখেই নির্ভানের ঠোঁটে হাসি ফুটে উঠেছে। স্বচক্ষে আজ পর্যন্ত কাউকে দেখেনি এভাবে ঘুমাতে। নিজের অজান্তেই নির্ভান হাত বাড়ায় ফোনের স্ক্রিনে। হাতের আঙ্গুল দুটো ভি শেপ করে তুরার অর্ধ মেলে রাখা চোখ দুটো বন্ধ করে দিতে চায়। ফোনের স্ক্রিনে আঙ্গুল ছুঁয়ে দিলেও তুরার চোখ বন্ধ হয় না। নিজের বোকামিতে নিজেই হাসে আবার। এভাবে কি কোনো দিন কারো চোখ বন্ধ করে দেওয়া সম্ভব? নির্ভানের মস্তিষ্ক ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিতে চাইলেও মন চাইল না। কিছু সময় এক দৃষ্টিতে তাকিয়ে রইল ঘুমন্ত তুরার মুখের দিকে। তাকিয়ে থাকতে থাকতে কতটা সময় পেরিয়ে গেছে নির্ভানের জানা নেই। এতক্ষণ যেন নিজের মধ্যেই ছিল না, হারিয়ে গিয়েছিল অন্য এক জগতে। ফোনের লাইন কেটে দেয়। বড় লাইটটা রিমোট দিয়ে অফ করে চোখ বন্ধ করে নেয়। অন্যের মেয়ের দিকে এভাবে তাকানো নিষেধ। চোখ বন্ধ করে রাখলেও চোখে ঘুম ধরা দিচ্ছে না। শুয়ে থেকেও ভালো লাগছে না। ছেলেকে আলগোছে ছেড়ে দিয়ে উঠে বসে। গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দুই পাশে দুটো কোলবালিশ দিয়ে দেয় গায়ের সাথে ঠেকিয়ে। নিঃশব্দে বেড থেকে নেমে দাঁড়ায়। ধীর পায়ে এসে দাঁড়ায় ব্যালকনিতে। চারদিকে নজর বুলায়। আকাশে উড়ো সাদা মেঘ দেখা যাচ্ছে চাঁদের আলোয়। অল্প কিছু তারা ঝলমল করছে। বাগানের দিকে চোখ পড়তেই দেখে জোনাকির পোকা উড়ছে। পেঁচার ডাক ভেসে আসছে দূর থেকে। দুই হাতে ব্যালকনির গ্রিল ধরে মুখ তুলে আবার আকাশের দিকে তাকায়। মৃদু স্বরে বলে, আল্লাহ, আমাদের সোহানাকে ভালো রেখো। আমার ছেলেটার মন মস্তিষ্ক থেকে তোরার ভূত বের করে দাও। অদৃশ্য কেউ একজন ফিসফিস করে বলে, টুরাকে তুমি আপন করে নাও, আমি খুব খুশি হব নির্বাণ। ফট করে পেছন ফিরে তাকায় নির্ভান। কেউ নেই আশেপাশে। এটা নির্ভানের মনের ফুল। বেতের চেয়ারে বসে দূরাকাশের দিকে তাকিয়ে রইল। যত দ্রুত সম্ভব তুরার কাছ থেকে দূরে সরাতে হবে ভিরানকে। অফিসে নিজের ক্যাবিনে বসে আছে নির্ভান। ছেলের কথা মনে পড়ছে খুব। অন্য দিনগুলোতে এই সময় ওর কাছেই থাকতো। ফোন হাতে তুলে নেয়। তুহিন শিকদারের কাছ থেকে গতকাল মুক্তা শিকদারের নাম্বার নিয়েছিল। ইতস্তত বোধ হলেও ছেলের সাথে কথা বলার ইচ্ছে দমন করতে ব্যর্থ হয়। কল করেই ফেলে নাম্বারটায়। রিসিভ হয় একটু পরেই। নির্ভান সালাম দিয়ে বলে, আন্টি, ভিরান কি করছে? খেলছে। খেলছে? একটু আগেই খাওয়া শেষ হলো। ভিডিও কল দিচ্ছে, ভিরানের কাছে একটু দিন। আচ্ছা। মুক্তা শিকদার তুরার রুমে আসেন। ভিরান বেডের ওপর বসে তুরার সাথে হুড়োহুড়ি করে খেলছে। একজন আরেকজনকে কাতুকুতু দিচ্ছে আর খিলখিল করে হাসছে। মুক্তা শিকদার ভিরানের দিকে ফোন এগিয়ে দিয়ে বলেন, ভিরান, তোমার আব্বু কল করেছে, কথা বলো। দাও। ফোন মুখের সামনে ধরে জোরে জোরে শ্বাস নিতে নিতে হাসি মুখে বলে, পাপা কেমন আছো? নির্ভান হেসে বলে, ভালো আছি পাপা, তুমি কেমন আছো? ভালো। এই যে দেখো তুরা, নাও তুরার সাথে কথা বলো। না না, আমি তো তোমার সাথে কথা বলার জন্য কল করেছি। তুমি কথা বলো, তোরার কাছে দিতে হবে না। ভিরান তুরার মুখের সামনে ধরে রাখে ফোন। তুরা ফ্যালফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে আছে। মুক্তা শিকদার অবাক হয়ে তাকিয়ে আছেন ভিরানের দিকে। উনি দুদিন ধরে ভিরানকে যত দেখছেন তত অবাক হচ্ছেন। এই ছেলে যদি বড় মানুষ হতো তাহলে ওনার মেয়েকে তুলে নিয়ে যেত সেই কবেই। নির্ভান একবার ফোনের স্ক্রিনে তাকাচ্ছে, আবার এদিক ওদিক তাকাচ্ছে। এই ছেলেকে নিয়ে আর পারা যায় না। তুরা হাত দিয়ে নিজের সামন থেকে ফোন সরিয়ে দেয়। ভিরানের মুখের দিকে তাকিয়ে ধরে বলে, তুমি কথা বলো। বলেছি তো, এখন তুমি বলো। পাপা তো তোমার কিং হয়, জিজ্ঞেস করো তোমার কিং কেমন আছে। মায়ের সামনে এমন কথা শুনে লজ্জায় কাঁথার নিচে মাথা ঢুকিয়ে দেয় তুরা। নির্ভান শকড হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে। মুক্তা শিকদার হা হয়ে গেছেন ভিরানের কথা শুনে। গতকাল থেকে তুরাকে ওর বাপের কুইন বানাচ্ছে, আর আজকে ওর বাপকে তুরার কিং বানিয়ে দিল। এই ছেলের যাকেই পছন্দ হবে তাকেই বাপের বউ বানিয়ে দেবে। দেখা যায় নির্ভানের ছেলের সাথে কথা বলার শখ মিটে গেছে। কল কেটে দিয়ে অফলাইন হয়ে যায়। ফোন রেখে দুই হাতে মুখ ঢেকে টেবিলের সাথে ঠেস দিয়ে থাকে। ভিরান ফোন মুক্তা শিকদারের দিকে বাড়িয়ে দিয়ে বলে, কেটে গেছে। মুক্তা শিকদার বলেন, কাটবে না। তুরার সাথে তো কথা বললো না।
তোরার সাথে কেন কথা বলবে? তোমার সাথে কথা বলার জন্য কল করেছিল তো। নানা ভাই তো কল করে তোমার সাথে কথা বলে, তাহলে পাপা কেন তোর সাথে কথা বলবে না? মুক্তা শিকদার ভিরানের নরম গাল আলতো হাতে টেনে দিয়ে বলেন। তুমি তো দেখছি ভীষণ পাকা আর বুদ্ধিমান ছেলে। নানা ভাই কল করে আমার সাথে কথা বলে সেটাও নোটিশ করেছো দেখছি। এত কিছু মনে রাখো কিভাবে? ভিরান মিষ্টি করে হেসে বলে। আমার সব কিছুই মনে থাকে নানু। মুক্তা শিকদার হাসেন। ভিরানকে ওনার ভীষণ ভালো লেগেছে। ভিরানের কথাগুলো শুনতে বেশি ভালো লাগে। একটা 4 বছরের বাচ্চা ছেলে এত কথা বলতে পারে আগে কোনো দিন দেখেননি। শুধু যে কথা বলে তা না, একটা জিনিস একবার দেখলে ভোলে না আর। ব্রেন অনেক ভালো। বড় হলে জীবনে ভালো কিছু অর্জন করতে পারবে। বাবার চেয়েও বড় কিছু করে দেখাবে। অন্য দিনগুলোর মতন আজকেও নির্ভান গাড়ির ভেতর বসে অফিসের কাজ করছিল। জানালার কাছে ঠকঠক আওয়াজ হয়। নির্ভান চোখ তুলে তাকায়। একটা মহিলা তাকিয়ে আছে। জানালার কাজ নামিয়ে দেয়। মহিলা বলেন, কয়েকদিন ধরেই খেয়াল করেছি আপনি রোজ সন্ধ্যার পর গাড়ি নিয়ে এসে এখানে বসে থাকেন। কেন বসে থাকেন এখানে? বাড়িঘর নেই নাকি? বিরক্ত হয় নির্ভান, তবুও নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলে, কাজ আছে তাই বসে থাকি। আপনাকে কি ডিস্টার্ব করেছি আমি? কেমন এখানে বসে থাকেন এই বিরক্ত আপনি? মহিলা বুঝতে পারেন নির্ভান ওনার কথায় বিরক্ত হচ্ছে। উনি তো সন্দেহের কারণে এখানে এসেছে। কয়েকদিন ধরেই দেখছেন নির্ভান এখানে গাড়ি পার্ক করে বসে থাকে। কখন চলে যায় একদিনও দেখতে পারেননি। ওই টাইমে ওনার হাজব্যান্ড বাড়িতে আসে। হাজব্যান্ডকে খাইয়ে ব্যালকনিতে আসতে আসতে নির্ভান চলে যায়। কোন মতলবে এখানে এসে বসে থাকে এভাবে? আবার কি কি যেন করছে ল্যাপটপে। কোনো জঙ্গি সংগঠনের কোনো সদস্য নয় তো? এই সব সংগঠনের সাথে এমন তাগড়া টকবগে যুবকরাও জড়িত থাকে। ওপর থেকে দেখে ভদ্র ঘরের সন্তান মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে শয়তানের কারখানা। মহিলা সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আবারও বলেন, এখানে আপনার কি কাজ? আমি এখানে ইন্টারভিউ দিতে আসিনি। আমাকে বিরক্ত না করলে আমি খুশি হব। আমাকে কাজ করতে দিন প্লিজ, আপনি আসুন। মহিলা যায় না, চড়াও গলায় বলেন, আশেপাশে আরো অনেক জায়গা আছে, সেখানে গিয়ে বসে থাকুন। এই ভবনের সামনে থেকে সরুন। আশ্চর্য, আপনি এমন কেন করছেন? কথা বলার মাঝেই মহিলার হাজব্যান্ড চলে আসে। ওয়াইফকে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে দেখে বাইক থেকে নেমে এগিয়ে আসতে আসতে নাম ধরে ডাকেন। মহিলা এগিয়ে গিয়ে সব কিছু বলেন ওনার হাজব্যান্ডকে। মহিলার হাজব্যান্ড সব শুনে উল্টো ওনার ওপরই রেগে যান। ঝাড়ি দিয়ে বউকে ভেতরে যেতে বলে বলেন, তুমি জানো উনি কে? আমাকে তো একবার বলতে পারতে ওনার বিষয়ে। তোমার এই আকবারিয়া ঝামেলা বাঁধানোর স্বভাব যাবে না, তাই না? কে উনি? ভেতরে চলো বলছি। মাথায় বুদ্ধি শুদ্ধি তো হয়নি কিছুই। সব সময় বোঝো এক লাইন বেশি। আর কাকে কাকে বলছো এমন উল্টাপাল্টা কথা? মহিলা গাল ফুলিয়ে ভেতরের দিকে এগিয়ে যায়। নির্ভান জানালার কাজ তুলে দিয়ে কাজে মনোযোগী হয়ে গেছে আবার। আগামীকাল বিকেল 3টায় অস্ট্রেলিয়ার ফ্লাইট ওর আর ভিরানের। আজকেই তুরার সাথে ভিরানের শেষ সময় অতিবাহিত হচ্ছে। ভিরান বাদে বাকি সবাই জানে ওরা দুজন আগামীকাল অস্ট্রেলিয়া যাচ্ছে। ভিরানকে আগামীকাল জানানো হবে। সকাল থেকেই তুরা তুরা করে গলা শুকিয়ে ফেলেছে ভিরান। নির্ভান এটা সেটা বলে কোনোরকম শান্ত করে রাখছে। একবার তুরার সাথে ফোনে কথা বলিয়ে দিয়েছে। মেরি চৌধুরী আর নওশাদ চৌধুরী ছেলেকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করছেন গত কয়েকদিন ধরে, কিন্তু নির্ভান নিজের কথা স্থির আছে এখনও। একবার যখন বলেছে অস্ট্রেলিয়া যাবে মানে যাবেই। ভিরানের মাথা থেকে তুরার ভূত নামাবেই। ছেলেকে রেডি করিয়ে নিজেও রেডি হয়ে নেয়। প্যাকিং করে রেখেছে সকালেই। বাবা মা আর ছেলেকে নিয়ে গাড়িতে উঠে বসে। ড্রাইভার গাড়ি নিয়ে ছুটে চলে এয়ারপোর্টের দিকে। গাড়ি উল্টো রাস্তায় যেতে দেখেই চেঁচিয়ে ওঠে ভিরান, এটা তুরার বাড়ির রাস্তা না, তুরার বাড়ির রাস্তা ওই দিকে। নির্ভান ছেলেকে শান্ত করার চেষ্টা করে বলে, তোরা ওদিকে ঘুরতে গেছে, আগে ওকে নিয়ে আসে। সত্যি গেছে? হ্যাঁ। ওকে নিয়ে সারা দিন ঘুরবো তাহলে। ইয়ে, খুব মজা হবে। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন। কি সুন্দর করে মিথ্যা কথা বলছে বাচ্চাটাকে। তুরার কাছ থেকে দূরে গেলেই কি তুরাকে ভুলে যাবে? নির্ভান যা চাইছে তা কি হবে? ছেলেকে উল্টাপাল্টা বুঝিয়ে এয়ারপোর্টের ভেতর প্রবেশ করে নির্ভান।
ইমিগ্রেশনের জন্য যখন এগিয়ে যায় তখন ভিরান যেন বুঝতে পেরে যায় বাবার মতলব। বাবার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, তুমি মিথ্যে বলেছ, ভেতরে তুরা নেই। ছাড়ো আমাকে, আমি তোরার কাছে যাব। আশেপাশের সবাই ভিরানের চিৎকার শুনে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। ভিরান এক প্রকার লাফালাফি শুরু করেছে বাবার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য। নির্বাণ কোনোভাবেই আর ভিরানকে শান্ত করাতে পারে না। হঠাৎই হাত ফসকে ছুটে যায় ভিরান। ছাড়া পেতেই সবাইকে ঠেলে ঠুলে দৌড় শুরু করে বাইরের দিকে। নির্বাণ সুটকেস ফেলে ছেলের পেছনে ছুটে যায়। এতক্ষণে এসে কি সব প্ল্যান ভেস্তে যাবে নাকি? এয়ারপোর্টের অধিকাংশ মানুষ তাকিয়ে দেখছে বাবা ছেলেকে। দৌড়ে এসে ছেলেকে ধরে কোলে তুলে নেয় নির্বাণ। ভিরান হাত পা ছোড়াছুড়ি করে কাঁদতে কাঁদতে বলে, ছাড়ো আমাকে, মিথ্যে বলেছ তুমি। তোমার সাথে যাব না আমি। আমার কথা শোনো বাবা, আমরা অস্ট্রেলিয়া যাব, তোমার মনির কাছে। আমি যাব না। তোরার জন্য গিফট কিনে নিয়ে আসবো ওখান থেকে। গিফট পেয়ে তোরা অনেক খুশি হবে। একদমে ডাহা মিথ্যা কথাগুলো বলে দম নেয় নির্বাণ। এই কথাগুলো শুনেই ভিরানের কান্না বন্ধ হয়ে যায়। লাফালাফি বন্ধ করে শান্ত হয়। চোখের পানি মুছতে মুছতে বলে, তোরার জন্য গিফট আনতে যাবে? হ্যাঁ। আগে বলনি কেন? ভেবেছিলাম তোমাকে আর তোরাকে সারপ্রাইজ দিব, তাই। ভিরান খুশি হয়ে বলে, তাহলে তোরার জন্য একটা ট্যাব কিনে নিয়ে আসবো। ট্যাব কেন? তোরার ট্যাব নেই, বড় বড় চকলেটও নিয়ে আসবো। কিন্তু তোরা চকলেট অনেক পছন্দ করে। ওর জন্য কুইনের ড্রেসও নিয়ে আসবো, সুন্দর সুন্দর। সবকিছু নিয়ে আসবো। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। ওকে, চলো তাহলে। নির্বাণ স্বস্তির নিঃশ্বাস নেয়। যাক, অবশেষে শান্ত হয়েছে। একবার শুধু অস্ট্রেলিয়ায় পৌঁছাতে পারলে হয়। তারপর তুরার ভূত মাথা থেকে কিভাবে বের করতে হবে খুব ভালো করেই জানা আছে। তুরা উদাস মনে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আজকে থেকে ভিরান আর আসবে না। ভিরানের জন্য মনটা ভীষণ ছটফট করছে। ভীষণ মায়া জন্মে গেছে ছেলেটার জন্য। দুপুরে খেতে বসে গলা দিয়ে খাবার নামছিল না। গত দিনগুলোতে ভিরান আর তুরা একসাথে খেতে বসত। তুরা অনুভব করে ওর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। ভাইয়া দূরে যাওয়ার পর ভাইয়ার জন্য অনেক কান্না করেছিল তুরা। অনেকগুলো দিন কেঁদেছিল ভাইয়ার জন্য। তারপর আস্তে আস্তে ভাইয়াকে ছেড়ে থাকার অভ্যাস হয়ে গেছে। কয়েকদিন পর ভিরানের জন্য এত কষ্ট হবে না। আস্তে আস্তে হয়তো ভিরানের মায়াও কাটিয়ে উঠবে। ব্যালকনি থেকে রুমে ফিরে রুম অন্ধকার করে বেডে উঠে শুয়ে পড়ে কোলবালিশ জড়িয়ে ধরে। এই সময়টাই ভিরানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকত। আজকে একা একা ঘুম আসছে না। সময় নিজ গতিতে ছুটে চলে। পেরিয়ে গেছে 2 দিন। এই 3 দিনে ভিরানের সাথে ফোনেও কথা হয়নি তুরার। বাবার কাছ থেকে শুনেছে ভিরান নাকি অস্ট্রেলিয়ায় হাসি খুশিভাবেই আছে। ফুপি আর তার পরিবারের সাথে ভালো সময় পার করছে। তুরা টিভিতে হানিবানি কার্টুন প্লে করে সোফায় বসে। হানিবানি, টম অ্যান্ড জেরি, মোটু পাতলু, গোপাল ভাঁড়, এই 4টা কার্টুন তুরার অনেক পছন্দের। রোজ এই কার্টুনগুলো দেখে আর দম ফাটা হাসিতে ফেটে পড়ে। মুক্তা শিকদার বকাবকি রাগারাগি করেও মেয়েকে এই কার্টুন দেখা থেকে দূরে সরাতে পারেন না। জোর করে দেখবে আর হাহা করে হাসবে। মাঝে মধ্যে তো হাসতে হাসতে সোফা থেকে নিচে পড়ে যায়। মুক্তা শিকদার এসে বসেন মেয়ের পাশে। কার্টুন দেখছে আর মুচকে মুচকে হাসছে তুরা। তুরার হানিকে বেশ পছন্দ। তুরা আর হানি দুজনেই একরকম। দুজনের একজনের মাথায়ও ব্রেইন নেই। যদিও তুরা হানির মতো উল্টাপাল্টা কাজ করে না, কিন্তু মুক্তা শিকদার সবসময় তুরাকে হানির থেকেও বেশি গাধা আর অকাজের মনে করেন। হানি কাজ পারুক আর না পারুক তবুও তো করে। তুরা তো তাও করে না। মুক্তা শিকদার কিছু সময় টিভির দিকে তাকিয়ে থাকেন, তারপর মেয়ের দিকে তাকিয়ে বলেন, বাচ্চা ছেলেটা কয়েকদিনে কেমন মায়ের ধরিয়ে দিয়েছেন। 3 দিন ধরে আসে না, কেমন যেন মনটা ছটফট করে, ভালো লাগে না কিছুই। তুরা ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকায়, মলিন মুখে বলে, তুমিও ভিরানকে মিস করো? করব না। অন্যের ছেলেকে নিয়ে এত ভাবতে হবে না, ভুলে যাও। ভাইয়া তো আসছে কিছুদিন পর। আসার সাথে সাথে মেয়ে খুঁজে বিয়ে করিয়ে দেবে। তারপর ভাইয়ের ছেলে মেয়ে হলে তাদেরকে নিয়ে থাকবে। মেয়ের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইলেন মুক্তা শিকদার। বিস্ময় নিয়ে বলেন, তুই এত কথা কবে শিখলি? এত বুদ্ধি কিভাবে হলো তোর মাথায়? মাকে এত
অবাক হতে দেখে তুরা নিজেও অবাক হয়ে বলে, কথা বলার সাথে বুদ্ধি হওয়ার কি সম্পর্ক? তোর মাথায় তো এত বুদ্ধি ছিল না, শিখিয়ে দেওয়ার পরেও তো ঠিকভাবে বলতে পারতি না। তোর থেকে তো ভিরানি বেশি গুছিয়ে সুন্দর করে কথা বলে। এখন দেখছি তুই বড়দের মতো কথা বলছিস। ভিরানের সাথে থাকতে থাকতে ভিরানের বাতাস লেগেছে দেখা যাচ্ছে। তুরা কিছু না বলে টিভির দিকে তাকায়। হানি পপাতের গলা চেপে গলা ব্যথা ঠিক করার চেষ্টা করছে। পা টিপলে পা ব্যথা ঠিক হয়, তাহলে গলা টিপলে গলা ব্যথা কেন ঠিক হবে না? নির্ভান ছেলে, ছোট বোন বিভা আর বিভার মেয়ে নিদ্রাকে নিয়ে সারা দিন শিশু পার্ক, চিড়িয়াখানা সহ এদিক ওদিক ঘুরে বেড়ায়। সারাদিন ঘোরাঘুরি শেষে সন্ধ্যা হতে হতেই ক্লান্ত হয়ে একাই ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে পরের দিন সকালে নির্ভান আবার নতুন পার্কে, চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার লোভ দেখিয়ে শান্ত করে রাখে। তুরার কথা খুব একটা বলে না ভিরান। নির্ভান তো মহা খুশি, আর প্ল্যান সাকসেস হচ্ছে। ও কোনো প্ল্যান করবে আর সেটা সাকসেস হবে না, এটা অসম্ভব। সকালে বাড়ি থেকে নাস্তা সেরে তিনজনকে নিয়ে বের হয় নির্ভান। সারাদিন ঘোরাঘুরি করে রাতে বাড়ি ফিরবে। ভিরান বাংলাদেশে নেই আজ 11 দিন। ভিরানের মায়া কিছুটা কাটিয়ে উঠেছে তুরা। এখন আগের মতো অত খারাপ লাগে না, কষ্ট হয় না, কিন্তু মনে পড়ে রোজ। সন্ধ্যার পর সোফায় চিং পটাং হয়ে শুয়ে চিপস খাচ্ছে আর টিভি দেখছে। দিনে 2-3 প্যাকেট চিপস খেতে না পারলে ওর ভালো লাগে না। বড় হয়ে গেলেও বাচ্চাদের মতো স্বভাব আছে এখনও। কলিং বেল বেজে ওঠে। মুক্তা শিকদার তুরাকে ডেকে ডোর খুলে দিতে বলেন। তুরা না উঠে বাবার দিকে তাকায়। তুহিন শিকদার পেপারে চোখ দাবিয়ে রেখেছিলেন। মেয়ে উঠছে না বুঝতে পেরে পেপার মুখের সামনে থেকে সরিয়ে মেয়ের দিকে তাকান। তুরা মুখে চিপস পুড়তে পুড়তে হেসে বলে, আবু তুমি দেখো। অলস একটা। দাঁত বের করে হাসি দেয় তুরা। তুহিন শিকদার পেপার রেখে দ্রুত পায়ে উঠে ডোরের দিকে এগিয়ে যান। লাগাতার কলিং বেল বেজেই চলেছে। ডোর খুলে দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকেন তুহিন শিকদার। মেরি চৌধুরী এতক্ষণ এভাবে কলিং বেল চাপছিলেন। অবাক করা ব্যাপার। ওনার পাশে শুকনো, ক্লান্ত, মলিন চোখ মুখে মুমূর্ষ ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে নির্ভান। ভিরানের এক হাতে ক্যানুলা লাগানো, নাকেও নাসোগ্যাস্ট্রিক টিউব লাগানো রয়েছে। ভিরানের অবস্থা দেখে আঁতকে ওঠেন তুহিন শিকদার। কি হয়েছে ভিরানের? নড়াচড়া করছে না একটুও। কেমন নিস্তেজ, ফ্যাকাশে চেহারা। এখন তো ওদের দুজনের অস্ট্রেলিয়া থাকার কথা, এখানে কি করছে? আতঙ্কিত হয়ে নির্ভানের দিকে তাকিয়ে বলেন, স্যার ভিরানের কি হয়েছে? নির্ভান মলিন স্বরে বলে, তোরা কোথায়? ভেতরে। তুহিন শিকদারকে পাশ কাটিয়ে ভেতরের দিকে পা বাড়ায় নির্ভান। ওর সাথে সাথে আগায় মেরি চৌধুরী। দ্রুত পায়ে এগিয়ে আসছেন নওশাদ চৌধুরী। নির্ভান সোফায় সিটপটাং হয়ে শুয়ে থেকে তুরার দিকে তাকিয়ে থাকে একটু সময়। বাচ্চা একটা মেয়ে, কেমন এলোমেলো হয়ে শুয়ে আছে। খোলা চুলগুলো সোফার নিচে ঝুলে আছে এলোমেলো হয়ে। নির্ভান ডাকে, তোরা? তুরা দ্রুত গতিতে শোয়া থেকে উঠে বসে তাকায় নির্ভানের দিকে। নির্ভান আবার ডাকে অসহায় স্বরে, তোরা? তুরা সোফা থেকে উঠে দাঁড়ায়। ভিরানের দিকে তাকিয়ে এগিয়ে আসে দ্রুত। নির্ভানের সামনে দাঁড়িয়ে ভিরানকে ভালোভাবে দেখে। চোখ মুখ তুলে নির্ভানের মুখের দিকে তাকায়। নির্ভানের চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। তুরা উদ্বিগ্ন হয়ে বলে, কি হয়েছে ভিরানের? ওকে এমন কেন দেখাচ্ছে? আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও তোরা। নির্ভানের অসহায় গলার স্বর শুনে তুরার ভেতর পর্যন্ত নড়ে ওঠে। তুহিন শিকদার সহ বাকি তিনজন ওদের দুজনের পাশে এসে দাঁড়িয়েছে। মুক্তা শিকদার অবাক হয়ে বাপ ছেলেকে দেখছেন। নির্ভানকে এমন দেখাচ্ছে কেন? ভিরানের কি হয়েছে? তুরা আবার বলে, কি হয়েছে ভিরানের? তোমার কাছে আসার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। খেতে কেটে অসুস্থ হয়ে গেছে। দেখো কেমন হয়ে গেছে। গত কয়েকদিন ধরে খুব একটা নড়চড়া করছে না, কথা বলে না, আমার দিকে তাকায় না, ফ্যাল ফ্যাল করে উপরের দিকে তাকিয়ে থাকে আর তোমাকে ডাকি বিড়বিড় করে। ওকে ছাড়া আমি থাকতে পারবো না তোরা। ঢোক গিলে থেমে থেমে কথাগুলো বলে নির্ভান। নিস্তেজ ভিরানকে দেখে তুরার চুল চোখে বেয়ে পানি গড়িয়ে পড়ছে। নির্ভানের কষ্টে ওরও কষ্ট হচ্ছে। চোখের সামনে বা টিভির পর্দায় যে কারো কষ্ট দেখলে তুরার কষ্ট হয়, কান্না আসে। নির্ভান কোমল স্বরে ছেলেকে ডাকে, পাপা, আমরা তোরার কাছে চলে এসেছি।
চোখ হলো, দেখো তোরা তোমার সামনে দাঁড়িয়ে আছে। তোরা, তুমি ডাকো ভিরানকে। তুরা ভিরানকে শুয়ে ডাকে। ভিরান ঘুমিয়ে পড়েছ? আমি তোমার সামনে। ভিরান তাকায় না। সত্যি সত্যি ঘুমিয়ে আছে বোধহয় এখন। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময়ও তো জেগেছিল। তাকিয়েছিল ফেল করে। দুই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। ভিরানকে তুরার কোলে তুলে দেয় নির্ভান। ওখানে বেড়ে শুয়ে দাও, ওর পাশ থেকে সরো না, ঘুম ভাঙার পর তোমাকে খুঁজবে। মাথা নাড়িয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায় তুরা। নির্ভান তুরাকে পেছন থেকে দেখতে থাকে। তুরা চোখের আড়ালে চলে যেতেই তুহিন শিকদারের দিকে তাকায় নির্ভান। তুহিন শিকদার আর মুক্তা শিকদার ওর দিকেই তাকিয়ে আছে। দুজনের চোখ মুখে কেমন যেন হয়ে গেছে। বিরানের এই অবস্থা দেখেই বোধহয় এমন হয়ে গেছে চেহারা। তুহিন শিকদার পুনরায় একই প্রশ্ন করেন। স্যার, বিরিয়ানির কি হয়েছে? নির্ভান দু কদম এগিয়ে গিয়ে তুহিন শিকদারের মুখোমুখি হয়ে দাঁড়ায়। ভাঙ্গা স্বরে বলে, আমি ভেবেছিলাম তোর কাছ থেকে ভিরানকে দূরে সরিয়ে নিলে ভিরান তোরাকে ভুলে যাবে, কিন্তু আমি ভুলছিলাম। ভিরান তোরাকে ভুলতে পারেনি, আর কোনোদিন পারবেও না। নির্ভান লম্বা শ্বাস টেনে নেয়। দম বন্ধ হয়ে আসছে ছেলের অবস্থা দেখে। ওর শরীর এখন আর চলছে না। কথা বলতে গিয়েও হাঁপিয়ে উঠছে। দুই হাতে তুহিন শিকদারের হাত দুটো মুঠো করে ধরে, মাথা নিচু করে বলে, আমি জানি আমি আপনার কাছে ভুল এবং অন্যায় আবদার করব। আমি এটাও জানি আমি তোরার উপযুক্ত না, তোরার যোগ্যও না আমি। তোরা আমার যে বেটার লাইফ পার্টনার ডিজার্ভ করে। তবু আমি আজকে আপনার কাছে তোরাকে চাইছি সারা জীবনের জন্য। আমি তোরাকে আঁকলে রাখবো, ভালো রাখবো, নিজের সর্বোচ্চ চেষ্টা করবো সবসময় ওকে ভালো রাখার। আপনাদের মেয়েকে দিয়ে দিন আমাকে। আমি ওকে চুল পরিমাণ কষ্ট পেতে দেবো না, আল্লাহর কসম করে বলছে। আমি ওর চুল পরিমাণ অযত্ন করবো না। নির্ভানের কথা শুনে পাথরের মূর্তির মতন হয়ে গেছেন তুহিন শিকদার। ওনার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। মুক্তা শিকদার নিজেও কিছু বলতে পারছেন না। থমথমে চেহারায় তাকিয়ে আছেন দুজনের দিকে। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে আছেন। নির্ভান এমন কিছু বলবে কল্পনাও করেননি। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর নাতির অবস্থা দেখে ওনারা দুজন পাগল হয়ে গিয়েছিলেন। মেরি চৌধুরী তো অর্ধেক রাস্তা কাঁদতে কাঁদতে এসেছেন। ওনার ভিরানের অবস্থা সম্পর্কে অবগত ছিলেন না। নির্ভান অস্ট্রেলিয়ায় থাকতেই বাবাকে কল করে বলেছিল ওরা ফিরছে। উনি যেন ওদের রিসিভ করতে এয়ারপোর্টের সময় মতো পৌঁছে যায়। ফেরার পথে নির্ভান একটা কথাও বলেনি বাবা মায়ের সাথে। ছেলেকে বুকে আগলে রেখে ঝিম ধরে বসেছিল। বাড়িতে না গিয়ে গাড়ি এখানে নিয়ে আসতে বলেছিল। আর এখানে এসেই এমন প্রস্তাব রেখেছে তুহিন শিকদারের কাছে। নির্ভানের চোখ বেয়ে নীরবে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। ফের অসহায় গলায় বলে, আঙ্কেল কিছু বলেন, আপনারা আমাকে ভরসা করতে পারেন, আমি তোরাকে ভালো রাখবো। তুহিন শিকদার স্ত্রীর দিকে তাকান। উনি কিছু বলতে পারছেন না। উনি বরাবর সহজ সরল নরম মনের মানুষ। নির্ভানের অবস্থা দেখে আর কথাগুলো শুনে উনি আর কিছু বলতে পারছেন না। মুক্তা শিকদার বলেন, স্যার, আপনাদের সাথে আমাদের যায় না। আপনারা এত বড় ঘরের মানুষ, আর আমরা মধ্যবিত্ত ঘরের। নির্ভান মুক্তা শিকদারের দিকে তাকিয়ে বলে, আমি এখানে অফিসের বস হয়ে আসিনি। আমি এখানে আপনাদের কাছে একজন সাধারণ মানুষ হয়ে এসেছি। আপনারা আমাকে ফেরাবেন না প্লিজ। আপনি যা বলছেন এটা কিভাবে সম্ভব? আপনারা চাইলেই সম্ভব। আমি বুঝতে পারছি আমি স্বার্থপরের মতো কথা বলছি, কিন্তু আমি নিরুপায়। তুহিন শিকদার একটু ভেবে বলেন, মানুষ চাইলে সবই সম্ভব। জীবন দেয়া ছাড়া এমন কোনো কাজ বোধহয় নেই যা মানুষ পারে না। আমরা যেহেতু মানুষের মধ্যে বসবাস করি, তাই আমাদের সেভাবেই চলতে ফিরতে হয়। এখন আমরা তুরাকে যদি আপনার সাথে বিয়ে দেই, তখন আশেপাশের সবাই কানাকানি করবে, নানা রকম কথা ছড়াবে। টাকা পয়সা আর ধনী ফ্যামিলি দেখে এক বাচ্চার বাবার কাছে 18 বছরের মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি। আঙ্কেল, মানুষের কথা ভাবলে কি জীবন চলবে? মানুষের কাজই তো অন্যকে নিয়ে সমালোচনা করা। আপনি একদিন না খেয়ে থাকলে আশেপাশে কেউ এসে খাবার দিয়ে যাবে না। অভাবে পড়লে কেউ 2 টাকা দিয়ে সাহায্য করবে না। আপনি যেই কাজটাই করবেন, কেউ আলোচনা করবে, আবার কেউ সমালোচনা করবে। আপনি অন্য ছেলের কাছে মেয়ে বিয়ে দিলেও যারা সমালোচনা করার তারা ঠিকই করবে। আপনার কথা ঠিক আছে, কিন্তু আঙ্কেল প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। তুহিন শিকদার একটু চুপ থেকে আবার বলেন, সামনের সপ্তাহে তুরার ভাই তুর্য দেশে ফিরেছে। ওকে ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না।
ও আসুক, তারপর আমরা মতামত জানাবো। নির্বাণ অসহায় চোখে তাকিয়ে থাকে। এখানে জোরের কিছুই নেই। তাদের মেয়ে, তারা না দিলে জোর করে তো আর তুলে নেওয়া যাবে না। কিন্তু ওর ইচ্ছে করছে তুরাকে এখনই নিয়ে চলে যেতে। স্যার, আপনি বসুন, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে। মুক্তা শরবত বানিয়ে নিয়ে এসো। মুক্তা শিকদার কিচেনে চলে যান। তুহিন শিকদার নির্বাণকে সোফায় বসান। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরীও সোফায় বসেন। নওশাদ চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বলেন, কি হয়েছিল? তুমি কোনো কিছু জানাওনি আমাদের? নির্বাণ হাঁটুতে কোনোই ঠেকিয়ে দুই হাতে মুখ ঢাকে। একটু সময় নিশ্চুপ হয়ে থেকে দুই হাতে মুখ ঢেকে রেখেই বলে, অস্ট্রেলিয়া যাওয়ার পর 4 দিন ভিরান চুপচাপ ছিল। তুরার কথা খুব একটা বলতো না, কিন্তু 5ম দিন থেকে ওর পাগলামি আবার শুরু হয়। কিছুতেই থাকবে না ওখানে। আমার একটা কথা শুনছিল না। খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে দিয়েছে। ধরতে গেলে চিৎকার করে কেঁদে ওঠে। কেউ কোনোভাবেই ওকে শান্ত করতে পারেনি। রাতের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। হসপিটালে নিয়ে ভর্তি করায় রাতে স্যালাইনের উপরে রাখা হয় 2 দিন। মুখ দিয়ে কোনো খাবার খাচ্ছিল না। কেঁদে কেটে লাফালাফি করে আরও অসুস্থ হতে থাকে। কোনো মেডিসিনের উপর খুব একটা প্রভাব ফেলতে পারছিল না। শেষে ডক্টররা হাল ছেড়ে দিয়ে বলে, ভিরান যার কাছে যেতে চাইছে তার কাছে যেন নিয়ে যায়। নাহলে এইভাবে চলতে থাকলে বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না। ভিরানের কণ্ঠস্বর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওর গলা দিয়ে এখন আর খুব একটা শব্দ বের হয় না। গলার স্বর একেবারে বসে গেছে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভিরানের মস্তিষ্ক থেকে তোরাকে ভুলিয়ে দেওয়ার, কিন্তু আমি ব্যর্থ। আমি আমার ছেলেকে হারাতে চাই না। ভিরান আর আমার লাইফে তোরাকে এনে দাও। 3 জন মন দিয়ে নির্বাণের কথাগুলো শুনছিল। নির্বাণ চুপ হওয়ার সাথে সাথেই ড্রয়িং রুম জুড়ে নীরবতা ছেয়ে যায়। মুক্তা শিকদার লেবুর শরবত বানিয়ে নিয়ে আসেন। নির্বাণ পরপর 3 গ্লাস শরবত খায়। ফ্যানের বাতাস ওকে ঠান্ডা করতে পারছে না। তিরতির করে ঘামছে ফ্যানের নিচে বসে। নওশাদ চৌধুরী, মেরি চৌধুরী আর তুহিন শিকদারও শরবত খান। নির্বাণ মুক্তা শিকদারের দিকে তাকিয়ে বলে, গরুর দুধ আছে? আছে, কিন্তু ফ্রিজে। ভিরানকে খাওয়াতে হবে। দয়া করে একটু গরম করে দেবেন। গরম করে নিয়ে আসছি এখনই। মুক্তা শিকদার আবার কিচেনে চলে যান। নির্বাণ তুহিন শিকদারের দিকে তাকিয়ে বলে, ওয়াশরুম ইউজ করা যাবে? শাওয়ার নিতে হবে। হ্যাঁ, যাবে, চলুন। নির্বাণ বাবার দিকে তাকিয়ে বলে, আমার সুটকেস? গাড়িতে রয়েছে, ড্রাইভারকে বলছি এখনই দিয়ে যাবে। নির্বাণ ঝুঁকে পড়ে 2 হাতে মুখ ঢেকে বসে থাকে। তুহিন শিকদার এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন নির্বাণের দিকে। নির্বাণের অবস্থা উনি বুঝতে পারছেন, কিন্তু মেয়েকে কিভাবে তুলে দেবেন ওর হাতে? ওনারা তো নির্বাণদের মতো বৃত্তশালী না। উনি ওদের অফিসের সামান্য ম্যানেজার। আবার দুজনের বয়সের গ্যাপ আছে 13 বছর। আর তার ওপর নির্বাণের একটা বাচ্চা আছে। সব দিক থেকেই আকাশ পাতাল ফারাক। এমন একটা অবস্থায় এই বিয়ে কিভাবে সম্ভব? তুর্য জীবনেও রাজি হবে না। বোনের বিয়েই দেবে না এখন। সেখানে এক বাচ্চার বাবার কাছে তো আরও দেবে না। তারপরেও সব কিছু পেরিয়ে বিয়েটা হয়ে গেলেও মানুষের মুখ বন্ধ করা যাবে না। তারা সামনে পেছনে বলবে, পয়সাওয়ালা ছেলে পেয়ে বড় দান মেরেছে। এক বাচ্চার বাপ অর্ধবুড়ো লোকের সাথে কচি মেয়ের বিয়ে দিয়েছে। টাকা পয়সার লোভ সামলাতে পারেননি। ড্রাইভার সুটকেস দিয়ে যায়। নির্বাণ সুটকেস খুলে ভেতর থেকে ট্রাউজার টি শার্ট বের করে, কিন্তু টাওয়াল নেয় ভেতরে। বিভা টাওয়াল দিতে ভুলে গেছে বোধহয়। তুহিন শিকদার নতুন একটা টাওয়াল নিয়ে আসেন রুম থেকে। 2 দিন আগেই এনেছেন, এখনও ইউজ করা হয়নি। নির্বাণ ড্রয়িং রুমের সাথে থাকা ওয়াশরুমে প্রবেশ করে। তুহিন শিকদার ভেতরেরটায় যেতে বললেও নির্বাণ যায়নি। শাওয়ার নিয়ে বেরিয়ে দেখে মুক্তা শিকদার দুধ গলিয়ে গরম করে নিয়ে এসেছেন। নির্বাণ সুটকেস থেকে ভিরানের মেডিসিন সহ প্রয়োজনীয় সব কিছু নিয়ে তুরার রুমের দিকে এগিয়ে যায়। ওর পেছন পেছন বাকি 4 জন। রুমের সামনে এসে গলা খাকারি দেয়। আস্তে ধীরে প্রবেশ করে ভেতর। তুরা ভিরানের শিউরে বসে আছে। কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। অন্যের কষ্ট দেখলে ওর ভীষণ কষ্ট লাগে। ভিরানের অবস্থা দেখে ওর বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। যন্ত্রণা হচ্ছে ভীষণ। তুরার দিকে তাকিয়েই বেডের কাছে এসে দাঁড়ায়। ওর ছেলের জন্য অন্য একজন মেয়ে কেঁদে কেটে নিজের এই অবস্থা করবে তা অপ্রত্যাশিত। তুরা বেড থেকে নেমে ওর মাকে জড়িয়ে ধরে ফোপাতে থাকে। নির্বাণ সহ নওশাদ চৌধুরী, মেরি চৌধুরী
আর তুহিন শিকদার তাকায় ওর দিকে। মুক্তা শিকদার মেয়েকে শান্ত করার চেষ্টা করে বলেন, কাঁদছিস কেন? চুপ কর। তুরা কাঁদতে কাঁদতেই বলে, বিরানকে দেখে কষ্ট হচ্ছে। ও ছোট মানুষ, কত কষ্ট পাচ্ছে ও। সুস্থ হয়ে যাবে কয়েকদিনে। কান্না না করে দোয়া করো ওর জন্য। নির্ভান ঘুমন্ত ছেলেকে আস্তে আস্তে কুসুম গরম দুধ খাওয়াতে থাকে। যদিও ভিরান মুখ দিয়ে খাচ্ছে না, নাসোগ্যাস্ট্রিক টিউবের মাধ্যমে নাক দিয়ে পাকস্থলিতে দুধ যাচ্ছে। ছেলেকে খাওয়ানো শেষ করে ছেলের পাশেই বসে রইল নির্ভান। এখনও ঘুম থেকে উঠছে না কেন? প্লেন থেকে নামার পরেও তাকিয়েছিল ভিরান। এয়ারপোর্ট থেকে বের হতে হতেই ঘুমিয়ে গিয়েছে, এখনও ওঠেনি। টেনশনে ছেলের ফ্যাকাশে চেহারার দিকে তাকিয়ে রইল। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী নিজেদের বাড়িতে ফিরে যান রাত 12:30টার পর। রাতের খাবার সবাই এখানেই খেয়েছে, যদিও নির্ভান, নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী খেতে চাননি। 3 জনকে জোর করেই খাওয়ানো হয়েছে। খাবারটা সবচেয়ে বেশি নির্ভানের প্রয়োজন ছিল। গত 3 দিন ধরে প্রায় না খাওয়াই আছে। জানটা বাঁচিয়ে রাখার তাগিদে জোর করে অল্প অল্প খেয়েছে। আজকে নির্ভান এই ফ্ল্যাটেই থাকবে। ছেলেকে বাড়িতে নিয়ে যেতে পারবে না, আবার এই অবস্থায় একা রেখেও যেতে পারবে না, তাই বাধ্য হয়েই থাকতে হচ্ছে এখানে। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরীকে এখানেই থাকতে বলেছিলেন তুহিন শিকদার, কিন্তু ওনারা থাকেননি, ফিরে গেছেন নিজ বাড়িতে। ভিরান ঘুম থেকে উঠেছিল। চোখ মেলে চোখের সামনে তুরাকে দেখেই শুকনো মলিন মুখে হাসি ফুটে উঠেছিল। দুর্বল আর বসে যাওয়া গলায় ফ্যাঁসফ্যাঁসে স্বরে বিড়বিড় করে ডেকেছিল তুরা। তুরা অনেকক্ষণ ভিরানকে জড়িয়ে ধরে বসেছিল। ভিরান ছাড়ছিল না তুরাকে। দুর্বল হাতে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছিল সমান তালে। দূরে দাঁড়িয়ে পুরো ঘটনা দেখেছে নির্ভান। কয়েকদিন পর আজকে বাবার দিকে তাকিয়ে হেসেছিল ভিরান। বিড়বিড় করে ওষ্ঠজোড়া নাড়িয়ে ডেকেছিল পাপা। ভিরান আজ ভীষণ খুশি হয়েছে। তুরাকে কাছে পেয়ে সুস্থ হয়ে গেছে যেন অনেকটা। আশা করা যায় 2 দিনের মধ্যে প্রায় সুস্থ হয়ে উঠবে। তুরা ভিরানের সাথে শুয়ে আছে। তুরাকে বলে এসেছে রাতে ভিরানের কোনো সমস্যা হলে ওকে যেন ডাকে। আজকে তুরা আর ভিরানের সাথে মুক্তা শিকদার ঘুমাবেন। তুহিন শিকদার নির্ভানকে তুর্যের রুমে ঘুমাতে বললেও নির্ভান যায়নি ওই রুমে। সবাই শুয়ে পড়েছে। নির্ভান ড্রয়িং রুম অন্ধকার করে সোফায় শুয়েছে। মনের মধ্যে এখন কিছুটা শান্তি লাগছে ছেলের মুখে হাসি দেখে আর পাপা ডাক শুনে। ঘুমে চোখ দুটো জ্বলছে। ঘুমানোর আগে ওপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, হে পরবর্তীকার, যদি তোর আমার কপালে লেখা থাকে তবে দ্রুত ওকে আমার জীবনে দিয়ে দাও, আর যদি না লেখা থাকে তবে ওর প্রতি টান, ভালোবাসার আশা সবকিছু আমার ছেলের মন থেকে মুছে দাও, সাথে আমার মন থেকেও। এই ভয়ঙ্কর মায়া আর বাড়িও না। ভোরে ঘুম থেকে ওঠেন মুক্তা শিকদার। ভিরান রাতে আর ঘুম থেকে ওঠেনি, এখনও বিভোর হয়ে ঘুমাচ্ছে। তুরা বেশ কয়েকবার ঘুম থেকে উঠেছিল। ঘুম কাতুরে মেয়েটার ঘুমই আসছিল না রাতে। মুক্তা শিকদার মেয়ের রুম থেকে বেরিয়ে নিজের রুমে আসেন। দ্রুত ফ্রেশ হয়ে অজু করে ফজরের সালাদ আদায় করেন। সালাদ শেষে রান্না করার জন্য রুম থেকে বের হন। ড্রয়িং রুমের লাইট অন করতে গিয়েও থেমে যান। একটু এগিয়ে এসে দাঁড়ান সোফার কাছে। নাইট ল্যাম্পের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে নির্ভানকে। নির্ভান চিত হয়ে শুয়ে আছে, 2 হাত বুকের ওপর ভাঁজ করে রেখেছে। নির্ভানের জন্য ভীষণ মায়া হয় মুক্তা শিকদারের। স্ত্রীকে হারিয়ে ভেঙে চুরমার হয়ে আবার গড়ে উঠেছিল সন্তানকে আঁকড়ে ধরে। এখন আবার ছেলের এই অবস্থা। নির্ভানের জায়গায় যদি উনি থাকতেন তাহলে বোধহয় নির্ভানের মতোই বলতেন, বা তার থেকেও বেশি কিছু বলতেন। ঘুরে চলে যান কিচেনে। তুহিন শিকদার খাবার খেয়ে আবারও অফিস যাবেন। 6:30 নাগাদ নির্ভানের ঘুম ভাঙে তুহিন শিকদারের ডাকে। ধরফড়িয়ে শোয়া থেকে উঠে বসে দ্রুত। কয়েকবার চোখ ঝামটা দিয়ে আবার তাকায়। মাথা ভার হয়ে রয়েছে, ঘুম এখনো হয়নি। তুহিন শিকদার বলেন, ভিরান ঘুম থেকে উঠেছে, আপনাকে খুঁজছে এখন। নির্ভান সোফা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতেই বলে, কোথায় ভিরান? তুরা রুমেই রয়েছে। আন্টি কোথায়? রান্না করছে। নির্ভান তুরার রুমের দিকে এগোয়। পেছন পেছন তুহিন শিকদার নিজেও আগান। রুমে এসে দেখে তুরা উবু হয়ে বসে ভিরানের সাথে কথা বলছে। ভিরান খুশি হয়ে তাকিয়ে আছে তুরার মুখের দিকে। তুরার একটা হাত 2 হাতে জড়িয়ে ধরে রেখেছে।
নির্বাণ দূর থেকে দাঁড়িয়ে থেকেই ছেলেকে ডাকে। পাপা। ভিরান বাবার দিকে তাকায়, মুখের হাসি আরও কয়েক গুণ বেড়ে যায়। তুরা বেড থেকে নেমে দাঁড়ায়, নির্বাণ ছেলের কাছে এগিয়ে এসে কোলে তুলে নেয়। ভিরান বাবার গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। তুরা ওর কাছে থাকলেও বাবা ভীষণ মিস করেছিল। ওর বাবা আর তুরা দুজনকেই চাই। নির্বাণ ছেলের মাথায় পিঠে হাত বুলিয়ে বলে, ওয়াশরুমের চাপ আসেনি? ভিরান মাথা তুলে বাবার মুখের দিকে তাকায়, মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। নির্বাণ ছেলেকে নিয়ে রুম থেকে বের হতে নিলে তুহিন শিকদার তুরার ওয়াশরুম দেখিয়ে দেন। নির্বাণ রুম থেকে বের না হয়ে তুরার ওয়াশরুমেই প্রবেশ করে। ছেলেকে ফ্রেশ করিয়ে নিয়ে রুমে ফিরে আসে। বেডের ওপর শুইয়ে রেখে ড্রয়িং রুমে আসে। সোফার ওপরে রাতে টাওয়াল রেখেছিল, সেটা নিয়ে তুরার রুমে ফিরে আসে আবার। টাওয়াল ভিজিয়ে এনে ভিরানের গা হাত পা মুছিয়ে দেয়। পাপা তুমি শুয়ে থাকো, আমি ফ্রেশ হয়ে এসে খাইয়ে দেব। মাথা নাড়ায় ভিরান। নির্বাণ রুম থেকে বেরিয়ে যায়। অল্প সময়ের মধ্যে ফ্রেশ হয়ে আবার এসে দাঁড়ায় তুরার রুমের সামনে। তুরা ভিরানের পাশে বসে গল্প শোনাচ্ছে। তুহিন শিকদার নেই রুমে। নির্বাণ দূরে দাঁড়িয়ে থেকেই তাকিয়ে থাকে দুজনের দিকে। কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থেকে গলা খাকারি দিয়ে ভেতরে প্রবেশ করে। তুরা মুখ তুলে তাকায় নির্বাণের দিকে। চোখাচোখি হয় দুজনের একজনও দৃষ্টি সরায় না, তাকিয়ে থাকে এভাবেই। নির্বাণের মলিন চেহারা পীড়া দেয় তুরাকে। ভাবতে না চাইলেও নির্বাণ চলে আসে ভাবনায়। কাছে এগিয়ে আসতেই তুরা জড়সড় হয়ে বসে। তুরার সামনেই বসে নির্বাণ। ঘুম কম হওয়ার কারণে তুরার চোখ মুখ পরিবর্তন হয়ে গেছে।